একমাত্র শরণার্থী বোঝেন শরণার্থীর আসল জ্বালা আর যন্ত্রণা। যিনি একবার দেশ ছাড়া হয়েছেন এক কাপড়ে, এক রাতের নোটিশে, যাকে নিজের জন্মভূমির মাটিটা ছেড়ে চলে আসতে হয়েছে, অন্য কোনো মাটিতে আশ্রয় নিতে হয়েছে, অসহায়ের মতো তাকিয়ে থাকতে হয়েছে এই নতুন মাটি, নতুন দেশের মানুষগুলো আমাকে মেনে নেবে কিনা, আমাকে থাকতে দেবে কিনা, যদি বা থাকতে দেয় খাবো কি, পড়বো কি, আমার এত বড় পরিবারকে খাওয়াবো কি, পড়াবো কি। পড়া মানে তো এখন দুটো, শুধু গায়ে পড়া নয়, পড়াশোনার পড়াটাও তো আছে। ছেলে মেয়েদের স্কুল, কলেজ, শিক্ষা কিভাবে চলবে, এই যন্ত্রণা এবং জ্বালা নিয়ে যারা বাধ্য হয়ে নিজের জন্মভূমির মাটি ছেড়ে ভারতের মাটিতে এসছেন, থেকেছেন, থেকে গিয়েছেন, এই দেশও যাদের আপন করে নিয়েছে, কিন্তু আইনি জটিলতার কারণে আমাদের বলে জেনেও যাদেরকে আমরা আইনিভাবে আমাদের করে তুলতে পারিনি, মানে নাগরিক করে তুলতে পারিনি, তাদের জীবন যন্ত্রণার অবসানের জন্য, তাদের অসম্মানের অবসানের জন্য, তাদের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্যই সিএএ আর এনআরসি, এই দুটো আইনের কথা বলা হয়েছিল, বলেছিল ভারতের বর্তমান শাসক দল, কেন্দ্রের শাসক দল বিজেপি। এই দুটো আইন তারা আনবেনই, করবেনই, এবং শরণার্থীদের সমস্যার, যন্ত্রণার, জ্বালার একটা স্থায়ী সমাধান করবে। জল গড়াতে গড়াতে, বল গড়াতে গড়াতে নির্বাচনের পর নির্বাচন পার হয়েছে। একটা লোকসভা, একটা বিধানসভা, আরেকটা লোকসভা আসছে, তার আগে একটা পঞ্চায়েত ভোট আছে। আর বিজেপির এ রাজ্যের এক বিধায়ক বলছেন, এবার যদি সিএএ আর এনআরসি না করে ভোটে যেতে হয়, তাহলে আমি আর মানুষের কাছে গিয়ে ভোট চাইতে পারব না। আবার জোর দিয়ে এটাও বলছেন যে তাই সিএএ আর এনআরসিটা নাকি হবেই। রাজ্যের শাসক দল বলছে কিছুতেই করতে দেব না। সত্যি কি শরণার্থীর সমস্যা, জ্বালা, যন্ত্রণায় কারণ নজর আছে? সিএএ আর এনআরসি কি ভোটের তাস? এক দলের জেতার, আরেক দলের বিরোধিতার, এক দলের প্রতিশ্রুতির, আরেক দলের লড়ে যাওয়ার। আর সেই তাস খেলার মাঝখানে আসলে ঠিক টেবিলে পড়ে রয়েছে শরণার্থীর জ্বালা, যন্ত্রণা, ক্ষোভ, যার অবসান কত বছরে হবে কেউ জানি না। আজকের বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিতর্কে। সিএএ এনআরসির দাবিতে এবার সরব বিজেপি বিধায়ক। 2024-এর মধ্যে লাগু হবেই সিএএ এনআরসি। লাগু না হলে ভোট চাইতে পারবো না, মন্তব্য হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের। বিল যখন পাশ হয়ে আইনে পরিণত হয়েছে, লাগু হবেই, এ বিশ্বাস আমাদের সকলের আছে বলেই তো আমরা ভারতীয় জনতা পার্টির মধ্যে রয়েছি। আর যদি দেখি পাশ, এটাকে বিলটা লাগু নাই হয়, তাহলে উদ্বাস্তুরা বিজেপি থেকে সরে যাবে। এবং 24 সালের আগে যদি এটা লাগু না হয়, আমি একটা ভোটের জন্যও মানুষের কাছে গিয়ে জোড়াত করে বলতে পারবো না যে বিজেপিকে ভোট দাও। আমি পরিষ্কার দলকে বলে দিয়েছি যে এটা লাগু না হলে আমি কখনোই আর গিয়ে বলতে পারবো না আপনারা বিজেপিকে ভোট দিন। এটা আমি দলের কাছেও বলে দিয়েছি। লিখিতভাবে আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়কে আমি লিখিতভাবে জানিয়ে দিয়েছি। আর এক বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলছেন, সিএএ এনআরসি যে হবেই সে কথা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গিয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বাধা রাজ্যের শাসক দল। বিজেপির প্রতি কোনো ক্ষোভ নেই, যেহেতু মনে করেন যে আমরা তো চাচ্ছি যে হোক, কিন্তু আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে রাজ্য এবং কেন্দ্র দুজনকে মিলে কাজ করতে। এবার যদি আমাদের মাননীয় বিধায়ক নিশ্চয়ই বুঝবেন সেটা দলের সাথে কথা বলে, ওনার কি সমস্যা আছে সেটা ওনার সাথে কথা বলে নিশ্চয়ই সমস্যার সমাধান হবে। তবে বিজেপিকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। বিজেপির পাশে কেউ নেই বলে দাবি রাজ্যের শাসক দলের। এই ব্যাপারে আমরা আমাদের ঘোষিত লাইন সর্বজন বিদিত, আমরা এর বিরোধিতা করেও এসেছি, আজও করছি। কোনো অবস্থাতেই আমরা এই ড্রাকোনিয়ান ল ইমপ্লিমেন্ট করতে দেব না। প্রথম থেকে বলা হয়েছে বৃহত্তর স্বার্থে সিএএ এনআরসি। নাগরিকত্ব পাবেন বহু মানুষ যারা একসময় বাধ্য হয়ে আশ্রয় নিয়েছিলেন এদেশের মাটিতে। নাগরিক স্বার্থে উন্নয়নের জন্যই সিএএ এনআরসি।
কিন্তু অসীম সরকারের এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে, তাহলে কি নাগরিক স্বার্থ নয়, ভোটের তাস হয়েই রয়ে যাবে সিএএ এনআরসি? রিপাবলিক বাংলা। আর এই নিয়ে আজকের বিতর্কের আগে আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো, আজকের অগ্নিবাণ 1, শরণার্থী প্রেম অতীত, ভোটই বালাই। অগ্নিবাণ 2, নাগরিক অধিকার ও আপত্তি কেন, বিশেষ করে বিরোধী পক্ষের কংগ্রেস তৃণমূল সবাই মিলে কেন বলছেন সিএএ এনআরসি করতে দেব না, কোথায় আপত্তি? অগ্নিবাণ 3, কেন্দ্র রাজ্য তরজা থেকে আদৌ কোনোদিন মুক্তি পাবেন শরণার্থীরা? আমার সঙ্গে উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা রয়েছেন, কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, সিপিএম মুখপাত্র চন্দন চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে সুমন রায়চৌধুরী কংগ্রেস মুখপাত্র রয়েছেন এবং নির্মল্য মুখোপাধ্যায় বর্ষিয়ান সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন। বিজেপি প্রতিনিধিরাও শিগগিরই আমাদের সঙ্গে যোগ দেবেন আলোচনায়, বিশেষ করে বিজেপি বিধায়ক অসীম সরকার, যারা আজকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নতুন করে সিএএ এবং এনআরসি চলে এসছে রাজ্যের রাজনীতির চর্চার একেবারে কেন্দ্রবিন্দুতে। একেবারে শুরুতে আমি কোহিনুরবাবু আপনার কাছেই আসি, তার কারণ আপনারা এখনও বলছেন যে করতে দেব না। আমি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনিয়েছি। আর এখানে আমার প্রশ্ন, একদল তো প্রতিশ্রুতি দিয়ে দুটো নির্বাচন পেরিয়ে গেছে, 3 নম্বরের আগে কি করবেন কি বলবেন এখনও বুঝে উঠতে পারছে না, কি বলতে চান তারা আমি বোঝার চেষ্টা করব তাদের প্রতিনিধিরা এলে, কিন্তু আপনাদের আপত্তিটার ওই জায়গাটাতে আপনারা এখনো পর্যন্ত অনড় রয়ে গিয়েছেন কেন? শরণার্থীদের সমস্যা মেটাতে আপনাদের সমস্যা কোথায়? শরণার্থী বলতে কি বোঝেন, এটাই তো ডেফিনেশনটা এখনো পর্যন্ত ক্লিয়ার হলো না। যদি কাউকে এনআরসি না করা হয়, মানে তার ন্যাশনাল রেজিস্ট্রেশনে যদি আটকে না যায় সিটিজেনশিপ, তাহলে আমি তাকে কে শরণার্থী না এটা ডিফাইন করতে পারছি না। মানে ধরুন আমাদের এখানে যদি আপনি বলেন শান্তনু ঠাকুর ফর অ্যান এক্সাম্পল, শান্তনু ঠাকুর তিনি সংবিধানে শপথ নেওয়া আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, এবার আপনি তাকে শরণার্থী বলে বলছেন, যদি আমি ধরে নিই যে তিনি শরণার্থী আমি কী করে ডিফাইন করব? যখন ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ হবে তখন আমি তাকে ডিফাইন করব যে না, এর সিটিজেনশিপ কোয়েশ্চেন্ড, ডাউটফুল ভোটার না ডি সিটিজেনশিপ যা হয় সেটা কোয়েশ্চেন, সিটিজেনশিপ কোয়েশ্চেন। আমরা তো সেই প্রাইম পয়েন্টেই বিরোধিতা করছি, যে এনআরসির পয়েন্টেই আমরা বিরোধিতা করছি। আর সিএ মানে নাগরিকত্ব, যদি আপনি এনআরসি না করেন, যদি আপনি ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপে যদি কাউকে ডিফাইন না করেন যে এ সিটিজেন, এ ডাউটফুল সিটিজেন, তাহলে তো এই সিএ টার্মটা জন্ম নেবে কোত্থেকে এটা আমি বুঝতে পারছি না। শরণার্থী টার্মটা জন্ম নেবে কোনটা অনুপ্রবেশকারী কোনটা শরণার্থী, এই টার্মটা ডিফাইন করবে যখন আমরা একটা রেজিস্ট্রেশন পাবো যে এরা সিটিজেন নয়। মানে আমাকে বাছা হবে, আমাকে এসে জিজ্ঞেস করা হবে 1971 সালের আগে আমার ঠাকুরদার জন্ম সার্টিফিকেট বার করতে হবে। লোকজন এ রাজ্যে আছে আপনাদের মনে হয় যারা সিটিজেন নয়? না, আমি তো যাদের নিয়ে কথা তাদের একজনের, মানে যেহেতু তিনি প্রাইম ফেস, যাদের সামনেই দাবিটা রাখা হয়েছিল, এই সিএ দাবিটা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা, সেই একজন সেই সমাজের একজন প্রসিদ্ধ মানুষের নাম আমি বললাম। এবার আমি যদি ধরে নিই যে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি নাগরিক, তাহলে তাকে নতুন করে নাগরিকত্ব দেওয়ার কোনো প্রশ্ন নেই। আর আমি যদি ধরে নিই তিনি নাগরিক নন, তাহলে তিনি কি করে পাবলিক এক্সচেকারে মায়না পাচ্ছেন, বা কি করে তিনি আমার পলিসি ডিফাইন করছেন? আর তিনি বাদে বাকি মতুয়ারা, না এ রাজ্যে যে এত মতুয়া রয়েছেন তারা, যে আমাদের তো খুব পরিষ্কার ডিমান্ড বা পরিষ্কার স্ট্যান্ড, যার কাছে নাগরিকত্বের যে প্রমাণগুলো এতদিন আমরা দেখতাম, মানে ভোটার আইডেন্টিটি কার্ড বা অন্যান্য নাগরিকত্বের যা প্রমাণ, এই নাগরিকত্ব যাদের আছে তারা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক। আপনি আসামে গন্ডগোলটা কি হয়েছে, আসামে 19 লাখকে আপনি ডিফাইন করে দিয়েছেন, তার মধ্যে 14 লাখ নন মুসলিম যারা সোকল সিএ এর মধ্যে পড়ছে। এদেরকে যতক্ষণ না আপনি নিয়ে আসতে পারছেন, আপনার একটা আইডেন্টিটি পলিটিক্সে প্রেশার হচ্ছে।
তাই জন্য সেই প্রেসারে আলটিমেটলি সিএ যদি খুব কমপ্লেক্স না হতো, দেখুন আমাদের বিরোধিতা সত্ত্বেও জিএসটি লাগু হয়েছে, আমরা পক্ষে ছিলাম না তাও নোটবন্দি লাগু হয়েছে, কিন্তু সিএ টার্মটা এত বছর ধরে ঝুলে আছে কেন? কেন্দ্রীয় সরকার নিজেই কনফিউজড যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, তাই জন্যই আছে ঝুলে। এবং আজকে আমি একটা জিনিস শুধু আরেকবারের জন্য আপনার কাছ থেকে ক্ল্যারিফাই করে নিতে চাইছি কোহিনুর বাবু, এই রাজ্যে তাহলে আপনাদের, আমি বলছি আপনাদের মানে শাসক তৃণমূল কংগ্রেসের বিচারে এ রাজ্যে এমন কোনো শরণার্থী নেই যারা দেশের নাগরিক নন, তাই তো? আপনারা সবাইকে নাগরিকত্ব, আপনারা সবাই আপনাদের রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট থেকে সকলের নাগরিকত্ব মেনে নিয়েছে। যাদের কাছে যে নাগরিকত্বের প্রমাণ এতদিন আমরা দেখে এসেছি, যে নাগরিকত্বের প্রমাণ আমাদের দিতে হয়েছিল, তারা যারা আছেন তারা সবাই দেশের নাগরিক বলে আমরা বিশ্বাস করি। না এমন কি কেউ আছেন এ রাজ্যে রয়ে গিয়েছেন? আমি আবারও জিজ্ঞাসা করছি মতুয়াদের মধ্যে স্পেসিফিক্যালি যারা এখনো নাগরিকত্ব পাননি, তার যে শাসক দল হিসেবে আপনাদের কাছে কি খবর, এরকম কেউ আছেন? না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যদি আপনি বলেন যে পার্টিকুলারলি একজন দুজন কি কোনো ইন্ডিভিজুয়াল, আমি ফ্র্যাঙ্কলি বলছি আমার কাছে এরকম কোনো তথ্য নেই যে যারা অ্যাপ্লাই করেছে যে নাগরিক কিনা, কিন্তু আমার ধারণা যে যারা হিউজ এক্সটেন্সিভ মোস্টলি তারা মানে বিরাট বড় সংখ্যায় একটা বিরাট অংশের মানুষ এখনো পর্যন্ত নাগরিকত্ব পাননি মতুয়াদের মধ্যে, এমনটা নেই, তাই তো? না। বেশ, পঙ্কজবাবুর কাছ থেকে শুরু করি। পঙ্কজ রায় বিজেপির তরফ থেকে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজবাবু, প্রশ্নটা সব থেকে বেশি করে আপনাদের ঘিরে, তার কারণ সত্যি নাগরিকত্ব না পাওয়া মানুষ আছেন কি না, তাদের সমস্যাটা কি, কতটা? অসীমবাবু থাকবেন, অসীম সরকার কিছুক্ষণের মধ্যে, আমি তার কাছ থেকেও বোঝার চেষ্টা করব, কিন্তু তার আগে আমি আপনার কাছে আসছি একটাই কারণে, কারণ নতুন করে এই নাগরিকত্বের লোভ বলবো না, লোভ হয়তো কথাটা বলা হবে একটু বাড়াবাড়ি হয়ে যাবে, এটা লোভ নয়, আসলে এটা একটা সম্মান। নতুন করে নাগরিকত্বের সম্মান প্রাপ্তির এই প্রত্যাশাটা আপনারা জাগিয়েছিলেন শরণার্থীদের মনে, যারা মনে করতেন যে তারা প্রাপ্য মর্যাদাটা পাননি, ভালোবাসা অনেক পেয়েছেন, বুকে জড়িয়ে ধরা পেয়েছেন, কিন্তু কোথাও একটা খচখচ করে বুকের মধ্যে বেঁধে যে তারা এখনও ভারতের বোধহয় সম্পূর্ণ হয়ে উঠতে পারেননি। আপনারাই বললেন সিএএ করবো, এনআরসি করবো, আজকে আপনাদেরই বিধায়ক বলছেন বিধানসভাতে বসে 2024-এর মধ্যে হবে, আর যদি না হয় তাহলে কিন্তু আর ভোট চাইতে যেতে পারবো না। এই যদির কথাটা কেন আসছে, আর এই ভয়টাই বা কেন কাজ করছে আপনাদের দলের বিধায়কদের মধ্যে? তাহলে দেবেন না, আপনারা করবেন না? বিষয়টা হচ্ছে যে 1948 সালের নির্দিষ্ট সময় পর্যন্ত যারাই ভারতবর্ষে এসেছিলেন দেশভাগের পরে ওপর বাংলা থেকে, পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান, তখন কোনো ইয়ারমার্ক ছিল না। তারপর নেহেরু লিয়াকত চুক্তি, এবং পরবর্তীকালে আমরা দেখলাম 1955 সালে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, মানে সিটিজেনশিপ অ্যাক্ট, এটা এলো, এবং তারপর দীর্ঘ 6বার এই আইনের সংশোধন হয়েছে। সেটা হচ্ছে 1986, 1982, 2003, 2005, 2015 এবং সর্বশেষ 2019। যদি বলেন যে এই আইনের মাঝখানে আমরা জানি যে ইন্দিরা মুজিব চুক্তি 1971 সালের, সেই বিষয়টাও আমাদের মনে রাখতে হবে, যেটা হলো কাট অফ ইয়ারটাকে 2014 পর্যন্ত আনা হলো। কাদের জন্য? যাদের রিলিজিয়াস পারসিকিউশন হয়েছে, সোজা কথা, দেশভাগের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আফগানিস্তান হতে পারে, পাকিস্তান হতে পারে, বাংলাদেশ হতে পারে, যারা সেখানকার সংখ্যালঘু, সকল্ড যে কোট আনকোট সংখ্যালঘু বলা হয়, হিন্দু, খ্রিশ্চান, জৈন, শিখ, এদের যারা বলা যেতে পারে, আমি আপনাকে যদি একটা উদাহরণ বলি, যে 1970-71 সালে আফগানিস্তানে শিখ এবং হিন্দু জনসংখ্যা ছিল 4 লক্ষ, শিখ 3 লক্ষ, হিন্দু 7 লক্ষ। সেই সংখ্যাটা কয়েকশোতে নেমে গেছে বিকজ অফ রিলিজিয়াস পারসিকিউশন, হিউজ কনভার্সন। পাকিস্তানে একই রকম হয়েছে, সবাই জানি পঙ্কজবাবু, কিন্তু আমি আসল কথায় আসতে যাচ্ছি, কেন অসীম সরকারের মনে এই সন্দেহটা, এই আশঙ্কাটা এখনো পর্যন্ত বাস করছে যে যদি না হয় আর চাইতে যেতে পারবো না, মানুষের সঙ্গে প্রতারণা হয়? বিষয়টা হচ্ছে যে আইন আমরা জানি লাগু হয়েছে, শুধু বিজেপি নয়, আপনাকে বলে রাখি, অগপ, বিজেডি এবং শিবসেনা, তারা হয়তো কেউ পরবর্তীকালে, কিন্তু তারা এই বিষয়ের সঙ্গে সহমত করে ভোট দিয়েছিলেন। এবং আইন যখন হয়েছে, আইন যখন সেটাকে উইথড্র করা হয়নি, তাহলে তার ইমপ্লিমেন্টেশন হবে, তার নোটিফিকেশন সেটা বাকি থাকতে পারে, সেই বিষয়টা হতে পারে।
কিন্তু এই বিষয়টা লাগু হবে বা হবে না সেটা সরকারিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন বারবার যে এটা নোটিফিকেশন হয়ে লাগু হবে। তার হয়তো কত লোক আইনগত কয়েকটা বিষয় বাকি থাকতে পারে, কিন্তু নতুন করে এই কথাটা বলা, এবং আমরা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বুঝতে পেরেছি যে পশ্চিমবঙ্গে শুধু শরণার্থী নয়, এখানে অনুপ্রবেশকারী রয়ে গেছে। শুধু আমি আপনাকে একটা বইয়ের উদাহরণ দিচ্ছি। আসামের ফরমার ডিজি বলজিৎ রায় দ্য অ্যাভালেসেন্স অফ বাংলাদেশ বলে যে বইটা লিখেছেন, তিনি বিধানসভা ওয়াইজ, লোকসভা ওয়াইজ তিনি দেখিয়েছেন যে আসলে যারা ভারতীয় নন, নাগরিক নন, তারা ভোটার তালিকায় নাম তোলার মধ্যে দিয়ে তারা ভারতবর্ষের জনপ্রতিনিধি নির্বাচিত করে। এবং বিরোধী আজকে যিনি সবচেয়ে বেশি সরব এ ব্যাপারে, তিনিও কিন্তু একটা সময় ভোটার লিস্টের এই কারচুপির কথা বলেছিলেন যখন শাসক দলে সিপিএম ছিল। সুতরাং আজকে যদি কেউ তার ভলটা ফেস হয়ে যায়, তার মত পাল্টে ফেলে, তার অন্য বিষয়, কিন্তু এটা ঘটনা যে আইন যখন হয়েছে, আইন লাগু হবে, এটাই তার মাঝখানে কোনো আলাদা কোনো নোটিফিকেশন যখন হয়নি, সেটা ইজ এ টাইম বার, মানে সময় কতটা সময়ের মধ্যে হবে সেটা নিয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু এটা লাগু হবে এটাই বলা হবে। বেশ, এটা লাগু হবে, এখনো পর্যন্ত আমরা প্রতিশ্রুতি পাচ্ছি। কোহিনুর বাবু, আপনার কাছে আমি আসবো, আপনি হাত তুলছেন, কিন্তু তার আগে আসুন আপনি বলুন। আচ্ছা বেশ, তাহলে আমি আপনাকে প্রাথমিকভাবে 30 সেকেন্ড দিই, তারপর আপনার কাছে আমার একটা নির্দিষ্ট প্রশ্ন আছে, সেটা উত্তর দেবেন প্লিজ। 30 সেকেন্ড। হচ্ছে যে শুধুমাত্র তো এই সিএএ নয়, এই নির্বাচনী বৈতরণী পার করতে গিয়ে পলিটিক্যাল এজেন্ডা সেট করে ভারতীয় জনতা পার্টি একাধিক প্রকল্প বা একাধিক পলিসি নিয়েছিল। সেটা ধরুন সলিউশন অফ গোর্খাল্যান্ড থেকে শুরু করে, চা বাগান ওয়ার্কার্স থেকে শুরু করে, চাকরির সলিউশন থেকে শুরু করে, এবং এই সিএএ এনআরসি তো নিশ্চয়ই তার মধ্যে আছে। কোনোটার মধ্যেই কিন্তু পারফেক্ট ডেফিনেশন যে আমার পলিসি এই, সেটা কিন্তু বিজেপি সরকার আজ পর্যন্ত দেয়নি। আমার শুধু একটা প্রশ্ন, যে অনুপ্রবেশকারী মানে এই যে আমরা তো ভগৎ সিং পড়েছি, যে কম্পোজিট ন্যাশনালিজমের কথা আমরা দেখেছি, যেখানে ধর্মের কোনো জায়গা নেই। সেগুলো সেই তত্ত্বের কথা তো আমি এখন আসছি না, তত্ত্বের কথা গেলে অনেক কিছু আসবে, কিন্তু আমি শুধু একটা কথা বলি, যে অনুপ্রবেশকারী এবং শরণার্থী, এই যে দুটো শব্দ, এই শব্দের মধ্যে মৌলিক পার্থক্যটা হচ্ছে ধর্ম। আমার একটা প্রশ্ন আপনার কাছে, আমি আপনাকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করেছিলাম যে এই বাংলাতে, আমাদের রাজ্যে বিরাট সংখ্যক মানুষের নাগরিকত্ব সমস্যার সমাধান হয়নি, এমন আছে কিনা? আপনি বলেছিলেন না, একজন দুজন থাকতে পারে বা খুব কম সংখ্যায় কিছু থাকতে পারে, যেটা সার্বিক জনগোষ্ঠীকে ব্যাঘাত করছে না, কিন্তু এই বিরাট সংখ্যাটা নেই। কিছু ইনফরমেশন শুধু দিচ্ছি আপনাকে, আমি ভুল বললে আপনি বলবেন যে আমি ভুল বলেছি বা আমি মিথ্যে বলেছি। 2010 সালের 28শে ডিসেম্বর ধর্মতলার মেট্রো চ্যানেল মতুয়া মহাসংঘের ডাকে একটি সভা ছিল। বড়মা বীণাপাণি দেবী নিজে উপস্থিত ছিলেন, রাজ্যের সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা গিয়েছিলেন, আপনাদের প্রতিনিধিও গিয়েছিলেন কোহিনুরবাবু। সভাটা আমি অন্য কারোর মুখ থেকে শুনিনি, চোখে দেখিনি, নিজে কভার করেছিলাম। পার্থ চট্টোপাধ্যায় আপনাদের দল থেকে উপস্থিত ছিলেন, সিপিআইএম থেকে গৌতম দেব ছিলেন, ফরওয়ার্ড ব্লক থেকে হরিপদ বিশ্বাস ছিলেন, নরেন চট্টোপাধ্যায় ছিলেন, নাম করে করে বলছি কোন দল থেকে কে কে গেছিলেন। কংগ্রেস থেকে প্রদীপ ভট্টাচার্য গিয়েছিলেন, বিজেপির থেকে তথাগত রায় গিয়েছিলেন, প্রত্যেকটি দলের প্রতিনিধিত্ব ছিল। সেদিনকে সভাটা যে পোস্টার ছাপানো হয়েছিল একবার পড়ব, আমার মনে হয় আপনাদের সকলকে অস্বস্তিতে ফেলবে। শ্রী শ্রী হরিচাঁদ, গুরুচাঁদ, প্রমথচাঁদ সহায় 2003 সালের নাগরিকত্ব উইদিন ব্র্যাকেট সংশোধনী আইন পুনঃসংশোধনের দাবিতে, উদ্বাস্তু ও নাগরিকত্ব সমস্যা সমাধানের দাবিতে, ছাপানো পোস্টারটা আছে এখন আমার মোবাইলে। আমার প্রশ্ন, 2010 সালের 28শে ডিসেম্বরের পর 2022-এর আজকের এই 17ই জুনের মধ্যে কি এমন ঘটলো, কবে ঘটলো, কোথায় ঘটলো, এই বিরাট সংখ্যক মানুষের নাগরিকত্বের সমস্যা মিটে গেল? সেদিনকে ছিল কি না? সেদিনকে তাহলে মিথ্যে ডাকে সাড়া দিতে গিয়েছিলেন কি না? আর যদি সত্যিই সেদিনকে ডাকে সাড়া দিতে গিয়ে থাকেন, সমস্যা কবে মিটলো, কিভাবে মিটলো? 30 সেকেন্ডে জানাবেন প্লিজ। এটা জানানোর জন্য বেশি সময় লাগার কথা না, 30 সেকেন্ড। আমি আপনাকে বলি যে আজকে 2022 সাল এবং মতুয়া সম্প্রদায় থেকে যারা এই সিএ করার পক্ষে মতুয়াদের জন্য,
তাদের একজন মাননীয় মন্ত্রী আছেন, সাংসদ আছেন। আপনি আমাকে 2010-এর পেছনে যেতে হবে না। এই ঠিক না, না, আপনি যে যেতে হবে কিনা সেটা তো আমি ঠিক করবো, বাবু প্লিজ। আমি অ্যাঙ্কার হিসেবে আমি এতটা অধিকার ছেড়ে দিতে পারছি না। যেতে হবে কিনা সেটা আমি ঠিক করবো, কিন্তু আমার প্রশ্ন 2010-এর 28শে ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গিয়ে আবার 30 সেকেন্ড দেবো, কিন্তু আমি আমার কোশ্চেনটা ক্লিয়ার করে নিই, আমার কোশ্চেনের উত্তর দেবেন, অন্য প্রসঙ্গে যাবেন না। 2010-এর 28শে ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়, বাকিদের কাছ থেকে তাদেরটা জিজ্ঞাসা করবো, যে প্রতিশ্রুতির ভিত্তিতে গিয়েছিলেন, যে দাবির ভিত্তিতে গিয়েছিলেন, সেটা মিথ্যে কবে হয়ে গেল, আর সেটা যদি মিথ্যে না হয়ে থাকে তাহলে সেটা সার্থক কবে হলো? 30 সেকেন্ডে উত্তর দেবেন প্লিজ। আবার 30 সেকেন্ড দিচ্ছি। আমি খুব স্ট্যাটিস্টিক্যাল কথা বলি। আমার তো এটাই কথা, যে ভদ্রলোক আজকে মতুয়াদের রিপ্রেজেন্ট করছে কেন্দ্রীয় ক্যাবিনেট, ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্যাবিনেটে, আজকে এই মুহূর্তে যেদিন সিএ লাগু হবে বা সিএ লাগু হতে চলেছে বা সিএ পাস করেছে, এরকম 10 জন মানুষের লিস্ট কি কেন্দ্রীয় সরকার বা পাবলিক ডোমেনে তুলে ধরেছে যে এনারা এসেছেন, এনারা এত সালে এসেছেন কিন্তু নাগরিকত্ব পাননি? কতজন মানুষের লিস্ট নিয়ে আপনারা সেদিনকে গিয়েছিলেন 28শে ডিসেম্বর 2010? কতজন মানুষের লিস্ট দেখতে পেয়ে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করতে এরকম একটা দাবিতে একটা মঞ্চে গিয়েছিলেন? যেখানে সর্বদল ছিল, সব দল ছিল। প্রশ্ন করেন 28শে ডিসেম্বর 2010 কি হয়েছিল মিটিংয়ে, কি হয়নি, এটা ডিটেলস আমাকে তো জেনে বলতে হবে। আমি এখন একদম এটা আসলে আপনাদের অস্বস্তির জায়গা। না, অস্বস্তির জায়গা না। আমি তো আপনাকে জানিয়ে দিলাম, অসুবিধা হচ্ছে আপনার মোবাইলে এখনই পাঠিয়ে দেবো, এখনই পাঠিয়ে দেবো আপনার মোবাইলে পোস্টারটা মিটিং এর। 2003 সালের নাগরিকত্ব উইদিন ব্র্যাকেট সংশোধনী আইন পুনঃসংশোধন দাবিতে এবং নাগরিকত্ব সমস্যা, উদ্বাস্তু সমস্যা সমাধানের দাবিতে সেদিনকে সমস্যাটা ছিল। 12 বছর পর মিটলো কিভাবে কেউ জানে না, আপনিও জানেন না। বেশ বেশ, ঠিক আছে কৈনি বাবু, আমি উত্তর পেয়ে গেছি আপনার কাছ থেকে। সুমন রায়চৌধুরী, সুমন, না না না, আমি উত্তর পেয়ে গেছি। আপনি বলেছেন আপনি জানেন না, আপনাকে জেনে বলতে হবে। সুমন রায়চৌধুরী, চন্দন চ্যাটার্জি, এক এক করে যাবো। আপনাদের দলেরও প্রতিনিধিত্ব ছিল। আমি 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 প্রত্যেকের কাছে যাই, আমার প্রত্যেকের কাছ থেকে উত্তর নেওয়া আছে। প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন। সুমন বাবু, 12 বছর পর এই সমস্যা মিটেছে কি মেটেনি? যদি না মিটে থাকে মেটাতে কেন চান না, কিভাবে মিটবে? না, আমরা অবশ্যই মেটাতে চাই। বিষয়টা হচ্ছে আজকে বিজেপির বিধায়ক যেই ডাকটা দিয়েছে, সেই ডাকটা আপনি যদি আমার অবজারভেশন বা আমি কি ভাবছি যদি জানতে চান, আমি পরিষ্কার বলবো, আবার সেই কুমির ছানার মতন কিছু কিছু ইস্যুকে তুলে ধরা আগামী দিনের নির্বাচনের দিকে তাকিয়ে। এটা হচ্ছে নাম্বার 1। রিলিজিয়াস পারসিকিউশনের কথা একটু আগে পঙ্কজদা বলছিলেন। অবশ্যই হয়তো কিছু কিছু প্রতিবেশী দেশে রিলিজিয়াস পারসিকিউশন হয়, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মানে সিম্প্যাথির ওপরে বেস করে কোনো মানুষকে যদি আমরা আশ্রয় দিই, তাহলে ইট শুড নট বি অন রিলিজিয়াস গ্রাউন্ড। এটা আমাদের দল পরিষ্কার করে বলেছে, ভারতের জাতীয় কংগ্রেসের এইটাই নীতি। কাউকে ধর্মের ভিত্তিতে শেষ করে নিয়ে আপনারা সবাই আপনাদের ব্যাখ্যা দিয়েছেন। ধর্মের ভিত্তিতে আমরা কাউকে এই ধরনের ডিফারেন্সিয়েট করতে দেব না। 3 নম্বর পয়েন্ট, আইন হয়েছে, আইন পাস হয়েছে, ব্যাকডোর দিয়ে ওনারা ধনী ভোটে আইন পাস করেছেন। হোয়াট আর দ্য মোডালিটিস টু ইমপ্লিমেন্ট দ্য ল আজও আমরা জানি না। একটু আগে উনি বললেন, পঙ্কজবাবু বললেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এটাকে লাগু করা হবে। কিভাবে লাগু করা হবে, কি তার পদ্ধতি, সেটা ভারতবর্ষের মানুষকে জানাতে হবে। বেশ, আমি সুমন বাবু আপনার কথা স্পষ্ট বুঝতে পেরেছি। আমার শুধু একটাই প্রশ্ন আপনার কাছে, আপনি একটু আমাকে এটা স্পষ্ট করে দেবেন যে তাহলে 2010-এর 28শে ডিসেম্বর যে মতুয়াদের যে নাগরিকত্বের সমস্যাটা ছিল এই রাজ্যে, অন্তত বড়মা বীণাপানি দেবীর উপস্থিতিতে মঞ্চে গিয়ে আপনারা রাজ্যের সবকটি রাজনৈতিক দল যে সমস্যা আছে বলে স্বীকার করে নিয়েছিলেন, সেই সমস্যাটা মিটে যায়নি তো? মানে মিটে গেছে 12 বছরে এমনটা নয় তো? মানে ওটা এখনো এক্সিস্টিং তো? এটা স্বীকার করছেন তো? ওটার অস্তিত্ব আছে তো? হয়তো নিশ্চয়ই এক্সিস্টিং, কিন্তু যে আঙ্গিকে বিজেপি বা আজকের কেন্দ্রীয় সরকার সেটাকে সলভ করতে চাইছে, সে আঙ্গিকে এটা সলভ নয়, সেটা বুঝতে পারলাম। মানে সমস্যাটা আছে এখনো পর্যন্ত, অর্থাৎ মতুয়ারা নাগরিকত্ব এখনো পাননি এবং মতুয়াদের নাগরিকত্বের সমস্যা আছে। অসীম বাবু, এবার আপনার কাছে আসছি। অসীম সরকার, হরিণঘাটার বিজেপি বিধায়ক, কিসের ভিত্তিতে এই আশঙ্কা করছেন যে 2024 সালে আবার একটা ভোট এলে তাকে আবার মানুষের দরজায় যেতে হতে পারে এবং তখন যদি সিএ এবং এনআরসি না থাকে আর মুখ বড় করে ভোট চাইতে পারবো না? কেন এই আশঙ্কা অসীমবাবু আপনার, বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা।
আমি যেটা শুনলাম, আমাদের প্রথম বলছি আমাদের ধর্মের ভিত্তিতে এটা হতে দেব না। ওনারাই কিন্তু ধর্মের ভিত্তিতে ভারতকে ভাগ করেছিলেন, তাই নাহলে পাকিস্তান কাদের জন্য করা হয়েছিল? যে মানুষগুলো এসেছে ওপার বাংলা থেকে, তারা ইসলাম রাষ্ট্র থেকে এসেছে মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য। 14 পুরুষের ভিটে বাড়ি ফেলে দিয়ে নাচতে নাচতে আসেনি, তারা অত্যাচারিত হয়ে তারা যেভাবে এসেছে ভারতবর্ষে এসেছে। আজ এখানে এসে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এমনকি চাকরি বাকরি, গাড়ি, সবকিছুই গাড়ি বাড়ি করেছে তারা, এটা ঠিক আছে। কিন্তু ওই 2003 সালে 3টে আইন হয়। একটা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন 2 ক্লজ 1 ক্লজ বি, এইটাকে করা হয়। আর একটা 14 এ ধারা এনআরসি ধারা করা হয়। আর একটা 6 এর এ ধারা আসাম অ্যাক্ট করা হয়েছে 2003 সালেই। এরা সবাই মিলে করেছে। 2003 সালের সেই নাগরিকত্ব আইনে যেটা লেখা আছে 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে পালিয়ে ভারতবর্ষে এসেছে তারা ইস্যুটা আবার তুলছেন কেন? শুনবেন তারপর কথা বলবেন। দূরে আছেন সুমন বাবু, দূরে আছেন বলতে সামনে আমাকে ভুল দেখাতে পারেন, আমি আমার এমএলএ পদ বলতে দেব, কিন্তু আপনারা না জেনে এভাবে বলবেন না। আপনারা আসামের সাথে গুলিয়ে ফেলেন, বাংলার সাথে গুলিয়ে ফেলেন, আসামের আইনটাই আলাদা। আর আসাম ছাড়া সমস্ত প্রভিন্সের জন্য আলাদা আইন করে রাখা আছে। আপনারা সমস্ত গুলিয়ে এই তৃণমূল যারা বসে, তৃণমূলের প্রতিনিধি, এরাও জানে না যে কথাটা ওখানে কি লেখা আছে। আমি একদম পরিষ্কার করে বলতে চাই, কারণ তাই না হলে সিএ করার কোনো দরকার পরিষ্কার করে শুনতে চাই এবং শোনাতে চাই। অসীম বাবু, আপাতত একটা বিরতির সময় আছে, আপনি প্লিজ আমার সঙ্গে থাকুন। নির্মল বাবুকে খুব প্রয়োজন, চন্দন বাবুকে প্রয়োজন, নির্মল বাবু আপনাকে বেশি করে প্রয়োজন। অসীম বাবু প্লিজ একটু সঙ্গে থাকুন, অসীম বাবু প্লিজ একটু সঙ্গে থাকুন। একটা বিরতির সময়, আমি আপনাকে থামাচ্ছি না, আপনার কাছে ফিরবো। অসীম বাবু ফিরবো আপনার কাছে, একটা বিরতির সময়। নির্মল বাবু আপনি সঙ্গে থাকুন, আর আপনাকে বিশেষ করে দরকার নির্মল বাবু, তার কারণ আমি বোধহয় ইতিমধ্যে অন্তত এইটুকু দেখাতে পেরেছি যে 12 বছর আগে একটা সমস্যা ছিল বলে সবাই স্বীকার করেছিলেন, সমস্যাটা আজও মেটেনি, এটাও সবাই মানছেন। কোহিনুররা হয়তো নয়, কারণ কোহিনুররা বলছেন এরকম কেউ নেই যে যিনি নাগরিক নন, সবাই নাগরিক। আমি সেটাও জিজ্ঞাসা করবো কোহিনুরের কাছে কেন তাদের এই স্ট্যান্ড পরিবর্তন, কিন্তু বাকি সবাই মানছেন সমস্যাটা ছিল, আছে, থাকবে কিনা যারা প্রয়োজন, অর্থাৎ মেটাতে চায় কিনা নরেন্দ্র মোদী সরকার। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে তখন রিপাবলিক বাংলা। অসীমবাবু আমি আবারও আপনার কাছে ফিরলাম, আপনাকে আমি আনইন্টারাপ্টেড আরও 30 সেকেন্ড দিচ্ছি। আপনি প্লিজ শুধু এইটুকু উত্তর দেওয়ার চেষ্টা করুন, আপনার আশঙ্কাটা কোথায়, কেন মনে হচ্ছে আরও 2 বছর কেটে যাবে, সমস্যার সমাধান হবে না? 30 সেকেন্ডে বলবেন প্লিজ। হ্যাঁ আমি বলবো, হ্যাঁ বলুন। বলছি 2019 সালে বিলটা পাস হয়েছে, কিন্তু এটা 22 সাল। উদ্বাস্তুরা তারা কিন্তু মনে মনে খুবই ভীত সন্ত্রস্ত। এই জন্য তাদের কাছে আমার যেতে হলে, আমি একজন উদ্বাস্তু পরিবারের সন্তান, এইটা লাগু না হলে আমি তাদের কাছে ভোটের জন্য যেতে পারবো না, এই কথাটাই বলেছি। তবে আমার বিশ্বাস এটা লাগু হবে। অর্থাৎ 3 বছর কেটেছে, আরো 2 বছর যদি কেটে যায় লাগু হবে। বেশ বেশ পরিচালিত না, উনি বলেছেন রাজ্য সরকার রাজি হলে অন্তরায় হয়ে না, উনি বলেছেন রাজ্য সরকার রাজি হলে। রাজ্য সরকারের কথাটাও জুড়ে রেখেছে, সেটা আমি কোহিনুর বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আমি চন্দন বাবুর কাছে আসবো। চন্দন বাবু সেদিনের মিটিং এ আপনারাও ছিলেন, আমি তারপর নির্মল বাবুর কাছে যাবো। আমি আপনার সেদিন থেকে আমি আপনার সেদিন থেকে পালাচ্ছি না। তার আগে একটা কথা, আমি সেটা মুখোমুখি কথা বলবো আপনার সঙ্গে এবং অসীম বাবুর সাথে। আমি তার আগে চন্দন বাবুর কাছে আসি। এখান থেকে বলি যে এক হচ্ছে আমার ওই সমস্যাটা ছিল কিনা এবং আজও আছে কিনা, বুঝে গেছি। ঠিক আছে, আমি বলছি ঠিকই তো, যে যখনই মানুষ খাবার চায়, সীমান্তে মানুষ খাদ্য চায়, তখনই তো বেজে ওঠে সীমান্তে যুদ্ধের বাদ্য। এই কবিতা তো আমাদের বাংলার কবি লিখেছিলেন। ফলে ঠিকই আজকে গ্যাস, পেট্রোল, ডিজেল, LIC বিক্রি করে দেওয়া, বেকারি, এগুলো
তারপর ধরুন এই যে অগ্নিপথে হাজার হাজার লক্ষ লক্ষ কন্ট্রাকচুয়াল সেনাবাহিনী তৈরি করা হবে, তারপর সেটা কর্পোরেটাইজ হবে, এগুলো সমস্যা নয়। আজকের ভারতবর্ষের মূল সমস্যা হচ্ছে এটাই, সেই জন্যই আপনি আজকে এজেন্ডা আলোচনা করেছেন। ফলে আই হ্যাভ টু প্লে ইন ইউর গ্রাউন্ড, না ফলে আমাকে আপনার উত্তর দিতে হবে। না, আমি অগ্নিপথ নিয়েও কিন্তু আলোচনা করব 8টার সময়। 8টার সময় মূল এজেন্ডা যে এখনকার সমস্যা হচ্ছে এটা। ঠিক সেই সমস্যা থেকে চোখ ঘোরানোর জন্যই তো এটা, মানে এটা সমস্যা নয়। এই যে 1.5 কোটি মানুষের বড় সমস্যা অপেক্ষা করছে। না, এই যে আপনি ভাবুন আজকে এই মুহূর্তে চন্দনবাবু দেশের আমার বেকারি, না চন্দনবাবু আমার দেশের প্রশ্ন বেকারি আছে যেখানে আছে, আমার যে জায়গায় আছে, আমি বলছি আমার মানতে কোনো অসুবিধা নেই, আমার মানতে কোনো অসুবিধা নেই। আমি বলছি 12 বছর আগে, পৃথিবীর মধ্যে 12 বছর আগে, 12 বছর আগে মানে এক যুগ আগে 1.5 কোটি মানুষের প্রতিনিধিত্বকারী একটি মঞ্চে তাদের অর্থাৎ মতুয়া মহাসংঘের প্রধান বড়মা বীণাপানি দেবীর সামনে যে সমস্যার স্বীকার করে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সবাই মিলে, সেই সমস্যাটা 12 বছর পরে কি আবার সবাই মিলে করলে এই সমস্যাটা উধাও হয়ে গেল। 1955 সালের নাগরিকত্ব আইন, তাকে যখন 2003 সালে সংশোধন করা হয়েছিল, তার 4 নম্বর ক্লজে সেখানেই পরিষ্কার করে বলা, বিজেপি এই দ্বিচারিতা কেন করছে। বিজেপির পার্লামেন্টে দাঁড়িয়ে তার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করছেন এনপিআর এনআরসির মধ্যে কোনো সম্পর্ক নেই, ঘোষণা করেছেন। হ্যাঁ কি না বলুন, নিশ্চয়ই করেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে। 2003 সালের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের 4 নম্বর ক্লজে বলা আছে, পপুলেশন রেজিস্টার উইল বি প্রিপেয়ার্ড বাই কালেক্টিং দ্য ইনফরমেশন রিলেটিং অল দ্য পারসনস হু আর ইউজুয়ালি রিসাইডিং উইদিন দ্য জুরিডিকশন অফ দ্য লোকাল রেজিস্টার, দ্য লোকাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স। তাহলে আপনি তো 2003 সালের 4 নম্বর ক্লজে অ্যামেন্ডমেন্টে বলে রেখেছেন যে এনপিআর করব, তারপর আমি এনআরসিতে যাব। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি দ্বিচারিতা করছেন কেন ভোটের জন্য? 2019 এর পার্লামেন্ট, আমি এক মিনিট পঙ্কজ প্লিজ, আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি, রাগ করবেন না। 2019 এর ভোট পেরিয়ে যাওয়ার পর 2022 পর্যন্ত 77টা এমএলএ জিতেছিলেন, আজকে কটায় দাঁড়িয়েছে পঙ্কজ দাও গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। যেই দেখছেন এমএলএ পালাচ্ছে টিএমসিতে পাঙ্গোপাং জপাং, এখন আবার এনআরসি কে নিয়ে আসছেন, মাঝখানে খাড়া করছেন এই উদ্বাস্তু মানুষদের। পঙ্কজ বাবু বলি, প্রথম কথা একটা উনি প্রসঙ্গ টেনেছেন, তাই জন্য আমি বলছি, এই যে টেট কেলেঙ্কারির মহানায়ক যিনি মানিক ভট্টাচার্য, ওটা আপনাদের প্রোডাক্ট। 98 সালে আপনারা একদিনও কলেজে না পড়ানো সত্ত্বেও তাকে প্রিন্সিপাল করেছেন। আপনারা প্রিন্সিপাল করেছেন তাকে, আপনারা করেছেন। নাম্বার আসুন না, উনি বলেছেন সেই জন্য শুনতে হবে, এটা বলেছেন। আপনি যোগেশ ল কলেজে রেফারেন্স দিতে যাবেন আমি জানি, কিন্তু আপনাকে বলছি কেলেঙ্কারিটা বলে আরেকটা কেলেঙ্কারিকে জাস্টিফাই করতে পারেন না। আপনি ব্যাপককে জাস্টিফাই করতে পারেন, আপনি তো আপনি ব্যাপককে জাস্টিফাই করতে পারেন। আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এনপিআর এনআরসি, আমি তো আপনাকে দেখাচ্ছি, আপনি বার করে দেখুন, ক্লজ পড়ে দেখুন, আপনি আপনারা বলেছেন তো এনআরসি করবেন। পার্লামেন্টে ট্রেজারি বেঞ্চে মানুষগুলোকে কেন বারবার এরকম ভাবে ঠেলে দিচ্ছে? উত্তরটা নি পঙ্কজ বাবু উত্তর বলুন। ফরেনার্স অ্যাক্টে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে তাতে কিন্তু 2019-এর সিএ অ্যামেন্ডমেন্টের বিষয়টা আগেই ছিল। আপনারা ফরেনার্স অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট, তখন ঘুমোচ্ছিলেন পার্লামেন্টে? তখন পার্লামেন্টে ঘুমোচ্ছিলেন? আগে এই কথার উত্তর দিন। ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু এই কথাগুলোই বলা হয়েছে, যে কারণে কথা বলা হয়েছে। আপনি ঘুমোচ্ছিলেন বলছেন, আপনারা জেগে জেগে শয়তানি করছেন। আফগানিস্তান থেকে হিন্দু এলে না ভারতবর্ষের সংবিধান বিরোধী কথা বলছেন। আপনি বলুন ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষ কিনা? ধর্মনিরপেক্ষ। তাহলে ধর্মনিরপেক্ষ যদি হয় আপনি শিখকে দেবেন, হিন্দুকে দেবেন, মাইনরিটিকে দেবেন কেন? না না না, আপনি অনুপ্রবেশ করতে যারা আসবে তাদের ধর্ম সুখে দেখবেন কেন? আপনি ভারতবর্ষে ধর্ম সুখে দেখবেন কেন? যখন ভারতবর্ষে যদি কেউ শরণার্থী আসতে চায়, সংশোধন বাতিলের কথা আপনারা বলেছেন, তার ধর্ম সুখে দেখবেন কেন? ভারতবর্ষের মাটিতে যদি কেউ আশ্রয় পেতে চায়, তার ধর্ম সুখে আপনি দেখবেন কেন? তাহলে সেটাকে আপনারা ইগনোর করছেন, সেদিন বিরোধিতা করেছেন কেন? না, আমার চন্দনবাবু কোহিনূর, চন্দনবাবু সময় মতো, চন্দনবাবু সময় মতো, কোহিনূর বাবু সময় মতো, আমি প্রত্যেককে সময় দেবো। আমি পঙ্কজবাবু আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, শুধু এইটুকু আমাকে বুঝিয়ে বলবার জন্য বা আমাদের বুঝিয়ে বলবার জন্য। প্রতিশ্রুতি আপনাদের, প্রতিশ্রুতি পূরণের দায়ও আপনাদের, দায়িত্বও আপনাদের। এই মুহূর্তে ক্ষমতা এবং সংখ্যা দুটোই আপনাদের কাছে আছে। তাহলে
প্রতিশ্রুতি পালনের দক্ষতা কেন দেখতে পাচ্ছি না? 30 সেকেন্ডে বলবেন। দক্ষতার বিষয়টা আপনারা জানেন যে দীর্ঘ সময় একটা প্যান্ডামিক হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাটেগরিক্যালি বলেছেন এটার যা বিলটাকে এই অ্যাক্টটাকে কার্যকর করার জন্য যে নোটিফিকেশন সেটা অনতিবিলম্বে হবে, আমরা তার অপেক্ষা আছে বলেছেন। ল তৈরি হচ্ছে তো, অবশ্যই তো, আরে ল তৈরির কথাই বলেছেন, ল তৈরির কথা বলেছেন, আপনার সময় বলবেন অবশ্যই হ্যাঁ সময় মতো সেটা কার্যকর হবে। সময় মতো কার্যকর হবে। চন্দনবাবু 30 সেকেন্ড, চন্দনবাবু 30 সেকেন্ড, চন্দনবাবু 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 30 সেকেন্ড। আইন তৈরি হচ্ছে, আইন তৈরি হলে তারপরে এটা লাগু হবে, এই উনি বলেছিলেন না। শান্তনু ঠাকুরকে মন্ত্রী করে দেওয়া হলো, শান্তনু ঠাকুরকে ললিপপ মন্ত্রী করে দেওয়া হলো, তাহলে মতুয়াদের সমস্যার সমাধান হয়ে যাবে বলে। শান্তনু ঠাকুরকে মন্ত্রী করে দিয়ে কি ললিপপ দেখিয়ে সমস্যার সমাধান হলো? আসলে এনআরসি এবং সিএ নিয়ে ভারতবর্ষের মানুষের যে ধর্ম নিরপেক্ষ চরিত্র সেটাকে ফেস করতে বিজেপি ভয় পাচ্ছে এবং তা পারবে না। একাধিকবার প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন আপনারা ভয় পাবেন না। একাধিক আসামে হচ্ছে উল্টো ঘটনা। আসামে এরা ডিটেনশন ক্যাম্পে বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান তাদের একসঙ্গে করতে হচ্ছে। বঙ্গবন্ধু আসবো এবার কোহিনুর বাবুকে 30 সেকেন্ড দেবো। কোহিনুর বাবু 30 সেকেন্ড। আমি একটা বলি যে নট অনলি দ্যাট, একাধিকবার ট্রেজারি বেঞ্চের সাইড থেকে একাধিক কমেন্ট এসছে। আমাদের পশ্চিমবাংলায় আমাদের যিনি মাননীয় সাংসদ মেদিনীপুরের শ্রী দিলীপ ঘোষ, তিনি বলেছিলেন যে মানুষের লাশের উপর দিয়ে এনআরসি হবে। যেই দিন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বলে বসলেন যে এনআরসি হবে না, তার পরের দিন ওই ভদ্রলোকের নাম কি, ব্যাঙ্গালোরের এমপি বিজেপি তেজস্বী সূর্য, তিনি পরিষ্কার বললেন যে এনআরসি হবে। তো এইটা দেরি হওয়ার মূল কারণ হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্টের ট্রেজারি ইটসেলফ কনফিউজড যে কি করবে, মানে শাসক কনফিউজ, তাই তো? আমার শুধু একটা কথা, এই যে আমি এত কথার মধ্যে আমি একটা ছোট্ট ব্রিফলি চন্দন দা আশা করি বলার চেষ্টা করেছি। অনুপ্রবেশকারী এবং শরণার্থী এই দুটোর মধ্যে মৌলিক পার্থক্য তো 1 পয়েন্ট, রিলিজিয়ন। তাহলে একটা সেকুলার দেশে যদি বিজেপি চায় যে আমি সেকুলার তুলে দেবো অ্যামেন্ডমেন্ট করে, ঠিক আছে, অসুবিধা নেই, তুলে দিক, সেকুলার তুলে দিক, তারপর বলুক। কিন্তু এই অনুপ্রবেশকারী এবং শরণার্থী এই দুটো টার্মের মৌলিক ডিফারেন্স তো ধর্ম। তাহলে একটা সেকুলার কান্ট্রিতে এটা কি করে পসিবল হবে? এই জবাবটা তো বিজেপিকে দিতে হবে যে আমি সেকুলার রাখতে চাই না, উঠিয়ে দিচ্ছি, তারপর ঠিক আছে। তাহলে বিজেপি ঘোষিত বলুক যে আমি সেকুলার রাখতে চাই না। আমি একবার নির্মলা বাবুর কাছে যাই, তারপর আমি আবারও পঙ্কজ বাবু এবং অসীম বাবুর কাছে আসবো। নির্মলা বাবু, তার মানে এখনো পর্যন্ত আমি এতক্ষণ বিতর্ক করার পর যা দেখতে পাচ্ছি তাতে করে এই সমস্যার সমাধানের মাঝখানে দাঁড়িয়ে আছে ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতা। সত্যি কি তাই, নাকি আরও অন্য কিছু দাঁড়িয়ে আছে? 2003 থেকে 2022 আমি তো চোখের সামনে অন্তত 19টা বছর দেখতে পাচ্ছি, আরও 2 বছর হবে কিনা জানি না। প্লিজ নির্মল বাবু। আসলে অনির্বাণ, আপনি আপনার প্যানেলে যেরকম ক্যাকোফোনি চলছে তাতে একটা জিনিস পরিষ্কার যে সিএ কিংবা এনআরসি যাই হোক না কেন লাগু হচ্ছে না, একটা বোধহয় টেকনিক্যাল ভুল সবাই করছেন। সেটা হচ্ছে যে ডিসেম্বর মাসে পাস হয়েছিল এই বিলটা 2019-এ, তারপরে বোধহয় তার মডালিটিস ফিক্স করার জন্য একটা সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়, একটা স্পেশালাইজ সিলেক্ট কমিটি। এই স্পেশালাইজ সিলেক্ট কমিটি 4 বার তার ডেফিনিশন তৈরি করার জন্য 4 বার ডেফারমেন্ট চেঞ্জ, 6 মাস করে, যদি আমি ভুল না বলে থাকি আর কি, আমি যদি জানি। তা এখানে যারা আছেন, আপনি একটা প্রশ্ন তুলেছেন, এই প্রশ্নটা এমন একটা সময় তুলছেন 2010 একটা সন্ধিক্ষণ, তখন পরিবর্তনের হাওয়া পশ্চিমবঙ্গের বুকে। সুতরাং একটা মঞ্চে সিপিএম যে গিয়েছিল সেটা একটা খুব অবাক কাণ্ড, কিন্তু সবাই লাফিয়েছে এই মতুয়া ভোটের জন্য। সুতরাং 2011-এ আপনারা পরিবর্তন দেখেছিলেন, তার আগে সিপিএম 2008-এ ধাক্কা খেয়েছে অলরেডি পঞ্চায়েত ভোটে। সুতরাং সেদিক থেকে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সবাই এই মতুয়া ভোটের জন্য এগিয়ে এসেছিলেন এবং সেই সময় বড় মা এসেছিলেন। আমি জানি, আমি সেখানে প্রত্যক্ষ করেছি, আমি পুরো জিনিসটা চোখের সামনে দেখেছি। সুতরাং এই প্রশ্নটা একটা রাজনৈতিক সন্ধিক্ষণে উঠেছিল এবং সেটার সঙ্গে আজকের যে পরিস্থিতি সেটার সঙ্গে খানিকটা মৌলিক পার্থক্য আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি দুটো প্রশ্ন করব, একটা পঙ্কজবাবুকে করব আর একটা কোহিনুর বাবুকে করব, কারণ কোহিনুর বাবুরা শাসক আর পঙ্কজবাবুরা যেহেতু এটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছে। আপনি পঙ্কজবাবু আমাকে শুধু দুটো প্রশ্নের উত্তর দিন। আপনাদের কতগুলো মতুয়া সিট
77টার মধ্যে নির্দিষ্টভাবে বলতে পারবেন? আমি জানি, তবু আপনার কাছ থেকে আমি জেনে নিচ্ছি। এক, দ্বিতীয় হচ্ছে আপনাদের যে উদ্বাস্তু কমিটি বলুন, বাস্তুহারা কমিটি বলুন, মোহিত বাবু সমানে কামান দেখে যাচ্ছেন বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে এই সিএএ, এবং আমার সঙ্গে নির্দিষ্টভাবে তার কথাও হয়েছে। উনি কিছু কথা বলেছেন, আমি সেটা এখানে বলতে পারব না। এইটা কেন হচ্ছে? তারা তো বিজেপিরই পার্ট। আর কোহিনুর বাবুর কাছে একটা প্রশ্ন, 2006 সালে তার নেত্রীকে আমি দেখেছিলাম আটওয়ালের ওপর কাগজপত্র শাল সব ছুঁড়ে এই শরণার্থী ইস্যুতে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেছেন। সুতরাং তখন নেত্রী নিশ্চয়ই জানতেন শরণার্থী ডেফিনিশনটা কি আর অনুপ্রবেশের ডেফিনিশনটা কি। উনি আজকে খুব হাস্যকরভাবে প্রথমে প্রশ্নটা তুলছেন শরণার্থী ডেফিনিশনটা কি আর অনুপ্রবেশের ডেফিনিশন, এবং সেখানে একটা লাইন এনে দিচ্ছেন ধর্ম। এই লাইনটা আমি মানছি না। তার কারণ হচ্ছে ধর্মটা ইস্যু নয়। বেশ বেশ, আমি 30 সেকেন্ড করে পঙ্কজবাবু এবং কোহিনুরবাবুর কাছ থেকে উত্তর নেব। প্রথমে পঙ্কজবাবু আপনার 30 সেকেন্ড। না, বিষয়টা হচ্ছে নদিয়া, উত্তর 24 পরগনার যে বিস্তীর্ণ অঞ্চল, এখানে মূলত মতুয়া ভোট ব্যাংকটা কনসেন্ট্রেট, তার অধিকাংশ আসন বিজেপি পেয়েছে, এটা ঘটনা। এছাড়াও আর কটা সিট জানতে চাইছেন? না, এক্স্যাক্টলি আমি সংখ্যাটা বলতে পারবো না। 2 নম্বর বিষয়ে উনি আর একটা কি জানতে চাইছেন? এটা আপনার কাছে এটাই জানতে চেয়েছিলেন, আপনার কাছে এইটুকুই প্রশ্ন ছিল। কোহিনুর বাবুর কাছে রিমান বাবু পরবর্তী প্রশ্ন ছিল। কোহিনুর বাবু 30 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের আমি আবার বলি যে আমাদের এই বর্ডার দিয়ে বাইরের দেশের লোক ঢুকবে বা ঢুকে যাবে ইরেসপেক্টিভ অফ দেয়ার রিলিজিয়ন, তাদের স্বাভাবিকভাবে যদি তারা এরকম কন্টিনিউ ঢুকতে থাকে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, এবং অভিযোগ ছিল যে এরা এককালে ভোটে প্রভাব পড়ে, যাদের ভোটার কার্ড নেই, কিছু নেই, কিন্তু তারা ভোটটা দিয়ে যায়, এবং সেখানেই দেখা যেত স্বাভাবিকভাবে শাসক দল পক্ষে তারা ভোট দিত বলে এই অভিযোগ ছিল। কিন্তু আমাদের পয়েন্ট অফ ভিউ, এখন কি আপনাদের পক্ষে ভোট দেয়? বলছি, এখন কি আপনাদের পক্ষে ভোট দেয়? এখন তো আপনারা শাসক। আরে দাঁড়ান না, আমি না, আবার কি বলছি মুশকিল, যে একটা কথা বললেন আপনারা, তার পিছে একটা কথা জিজ্ঞেস করলে বলবেন দাঁড়ান না। আমি জিজ্ঞাসা করলাম এখন কি আপনাদের পক্ষে ভোট দেয়? এখন তো আপনারা শাসক। বন্ধ করতে হবে। আমি তো বলছি যে বর্ডার দিয়ে লোক ঢোকানোটা বন্ধ করতে হবে। তো বর্ডার দিয়ে লোক ঢুকবে কেন? এই যে আজকে এনারাই বলছে যে দিল্লির বুকে নাকি রোহিঙ্গা বস্তি পাওয়া যাচ্ছে, আমি জানি না, আমার মেবি বিজেপির দাবি। তো বর্ডার পেরিয়ে লোক, গরু ইত্যাদি ঢুকবে বেরোবে কেন? বর্ডার তো সিল থাকার কথা। আর 2 নম্বর প্রশ্নটা উনি করেছিলেন যে অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে মৌলিক পার্থক্যটা, আমি বলেছি ধর্ম। আমি মাফ করবেন যদি আমি ভুল হয়ে থাকে, আমি আবার বলছি অন্তত আর 5 জন সাধারণ মানুষের কাছে বা বিজেপি যেটা এখানে প্রেজেন্ট করছে যে রিলিজিয়াস পারসিকিউশন, এবং রিলিজিয়াস পারসিকিউশন মানে আমাকে শেষ করতে দিন। রিলিজিয়াস পারসিকিউশনটা মানে যে বাংলাদেশ থেকে এফআইআর করে নিয়ে এসছে এমনটা নয়। সে যদি নিজেই জানায় সে রিলিজিয়াস পারসিকিউশন হয়েছে, নাও হতে পারে, সে যদি নিজেও জানায় তাহলেই হবে। মানে ধরে নেওয়া হচ্ছে যে একজন নন মুসলিম, সেই নন মুসলিম ঢুকলেই তাকে দেয়া হবে, কিন্তু মুসলিম সে যদি ধরুন খুব প্রগ্রেসিভ মুসলিম হন এবং ফান্ডামেন্টালিস্ট মুসলিমদের কাছে আহত হয়ে এসছে, এরকম মুক্তমনা অনেক আছে বাংলাদেশে, তারা যদি এখানে ঢোকে তাদেরকে দেওয়া হবে না। এই তো ডিফারেন্স। আমি এই উত্তরটা অসীম বাবুর কাছ থেকে নেব। অসীম সরকার, আমি অসীম বাবু আপনাকে শেষ 30 সেকেন্ড দিচ্ছি। এইটুকু প্রশ্ন নিয়েই যে আপনার কোনো আশা 2024 পর্যন্ত সময়ের মধ্যে আছে কিনা যে সত্যি সত্যি সিএ এবং এনআরসি হবে, আপনি আরেকবার বড় মুখ করে ভোট চাইতে যেতে পারবেন? অসীম বাবু, আপনি আজকে বলেছেন যে 2024-এর আগে যদি এনআরসি না লাগু হয় তাহলে আপনার ভোটাররা ঝাঁটা হাতে আপনাকে পেটাবে, এরকম কত মন্তব্য করেছেন। বলছি যে 2024 সালে আগে এটা লাগু না হলে, আমি আবার বলছি, আমি ভোট চাইতে যেতে পারবো না উদ্বাস্তুদের কাছে। তাদের যে কথাটা দেওয়া আছে, আমি কেন, ঠাকুর মশাই যিনি মন্ত্রী আছেন তিনিও যেতে পারবেন না। আমাকে বলতে দিন, আপনারা আমার মতো কথা বলবেন। দূরে আছেন, প্লিজ ওনাকে বলতে দিন, প্লিজ। হ্যাঁ,
না শেষ পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন হলো হ্যাঁ, খুব 5G অদ্ভুত চালু হয়ে গেছে। না খুব অদ্ভুতভাবে সংযোগটা বিচ্ছিন্ন হলো। এবং কোহিনুর বাবু, আমি একটা জিনিস বুঝতে পারলাম এখানে বসে, এই প্যানেলে বসে, প্লিজ পার্সোনালি নেবেন না, আপনারা প্রত্যেকেই দলকে রিপ্রেজেন্ট করছেন, সেখান থেকে নিচ্ছে। অসীমবাবু একটি দলকেই রিপ্রেজেন্ট করছিলেন, কিন্তু অসীমবাবুর নিজের বক্তব্য অনুযায়ী তিনি আরও বেশি করে দায়বদ্ধ শরণার্থীদের কাছে আরেকবার ভোট নিতে যাওয়ার জন্য। এটা বুঝতে পারলাম শরণার্থীদের সঙ্গে আপনাদের প্রত্যেকের যোগাযোগটা এরকম ওয়ান ওয়ে হয়ে আছে, মানে বলতে চাইছেন সবটা এসে পৌঁছচ্ছে না, যখন গলা পৌঁছচ্ছে তখন ছবি নেই, ছবি পৌঁছলে গলা নেই, আর একেবারে একেবারে না না একেবারে অন্তিম মুহূর্তে দেখুন ছবি আর গলা কোনোটাই নেই, ছবি আর গলা কোনোটাই নেই, ছবি আর গলা কোনোটাই নেই। আপাতত এটুকু বুঝলাম বড়মার মঞ্চে আপনারা সবাই যেতে পারেন, কিন্তু শরণার্থীদের জন্য সত্যি সত্যি কিছু করে উঠতে এখন আপনাদের প্রত্যেকের সময় লাগবে, দলমত নির্বিশেষে, পরিষ্কার বুঝতে পারলাম। সবাইকে ধন্যবাদ। আপাতত অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানে শেষ করছি। এই মুহূর্তে যে বড় খবরে চোখ রাখবো, 25 জন মহিলাকে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হলো। এসএলএসটির যে চাকরি প্রার্থী বিক্ষোভকারীদেরকে, যাদেরকে গতকাল গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে 25 জন মহিলাকে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হলো। 700 টাকার ব্যক্তিগত বন্ডেই জামিন দেওয়া হয়েছে। বাকি পুরুষ চাকরি প্রার্থীদের 20 তারিখ পর্যন্ত জেল হেফাজত রয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরজ্যোতির সঙ্গে। সৌরজ্যোতি, দেখো, কিছুক্ষণ আগে কিন্তু এই রায়দান প্রক্রিয়া শেষ হয়েছে এবং যেমনটা আদালত সূত্রে খবর, 67 জন যাদের গ্রেপ্তার করা হয়েছিল চাকরি প্রার্থী শারীর শিক্ষা কর্মশিক্ষার, তাদের মধ্যে 25 জন মহিলা চাকরি প্রার্থী, তাদেরকে 700 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হলো। এবং একই সঙ্গে বাদবাকি যারা রয়েছেন, অর্থাৎ 42 জন পুরুষ চাকরি প্রার্থী, তাদের আগামী 20 তারিখ পর্যন্ত জেল হেফাজত। তুমি দেখেছো গতকাল শারীর শিক্ষা কর্মশিক্ষার একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ সৌরজ্যোতি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরজ্যোতির সঙ্গে। একটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসি, সঙ্গে তখন রিপাবলিক বাংলায়। অনির্বাণের অগ্নিবাণ এখন এ পর্যন্তই। চোখ রাখুন এরপর সোজাসুজি সময়।